শাকিব খান প্রতি শুক্রবার অপু বিশ্বাসের হাতে বিরিয়ানি খেতে আসে, ঘটনা কি সত্যি? যদি আব্রামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে মানে সামনে গেলেও একটা লাথি, পেছনে গেলেও লাথি, ডানে গেলেও একটা ঘুষা, বাইরে গেলেও একটা ঘুষা। তুমি হাঁটবা কি? মানে দেখতে যাকে ভালো লাগে না তার চলন বেঁকা। তাদের আবির্ভাবটা কেন আমার মাঝে, আমার সংসার, এভরিথিং সব কিছু, তাই না? এটা তো আসলে একদমই মনে হয় না যে উড়ে এসে জুড়ে বসা। যার সাথে তোমার পারিবারিক একটা দ্বন্দ্ব আছে এবং যেটাকে ঘিরেই আসলে যে বলো না লাইফে অনেক ডিজাস্টার, সো সেটাকে আসলে তুমি কিভাবে দেখছো যে তারা তারা তাদের মতো কাজ করবে, এই বিষয়ে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। পূজার সাথে আমি যতটুকু শুনেছিলাম সাকিবের 2-3টা কাজ ছিল। তার কি কারিশমা আমি জানি না, মানে হেপনোটাইজটা কি, এটা স্বয়ংত আল্লাহ পাক মানুষকে কেন এটা সহযোগিতা করবে জানি না। যদি শাকিব এবং দিঘির জুটি হয় তাহলে কেমন হবে তোমার মনে হয়? এই বিষয় নিয়ে আমি কখনো ভেবে দেখিনি, কারণ দিঘি এত এত বলেছে যে শাকিব খান আমার অমুক, শাকিব খান আমার তমুক, শাকিব এই সেই। আমি মনে করি যে শাকিব অপু যেরকম একজন দাঁড়িয়ে গেছে সুপারহিট জুটি হিসেবে, যদি শাকিব পূজা কাজ করে আমার বিশ্বাস খুব ভালো কাজ করতে পারবে। দরদ মুভি দেখেছো? হলে গিয়ে দেখা হয়নি, এই কারণে দেখা হয়নি, সুযোগটা হয়ে ওঠেনি। সোনালের সাথে শাকিব খানের কেমিস্ট্রিটা কেমন ছিল? আমার তো ওই সিনটা খুব ভালো লেগেছে, ঝাল খাওয়ার পর। আচ্ছা এবং আচ্ছা। আমার লাইফে মনে হচ্ছে যে পৃথিবীতে সুন্দরী কাকে বলে, যেমন চোখ তেমন চুল। ওর দাদি ওকে অনেক দোয়া করেছিল, বলেছিল যে দাদা তুমি হচ্ছে একদিন অনেক বড় মানে রাজপুত্র হবা। আমার সময় শাকিব খান একটা সুইট চকলেট মানুষ ছিল, এখনকার সময় শাকিব খান হচ্ছে একজন গ্লোবাল সুপারস্টার, পাওয়ারফুল মানুষ, ড্যাম ড্যাশিং একটা হিরো। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন অল টাইম রেড নিবেদিত তারায় তারায় অনুষ্ঠানে। আমি শান্তা জাহান্ত রয়েছি এবং যথারীতি আমি কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের জন্য, আপনাদের খুব পছন্দের একজন তারকাকে সাথে নিয়ে। যদি আপনাদের পছন্দের বলতে হয় তাহলে সাথে আমাকে একটু যুক্ত করতে হবে। সে আমারও খুব পছন্দের, ভালো লাগার, ভালোবাসার, এবং যার সাথে আসলে আমরা অন স্ক্রিনে যে আড্ডাগুলো হয় তার বাইরেও অফ স্ক্রিনের আড্ডার পরিসর অনেক বেশি। আমার মনে হয় যে খুব বেশি আমি যদি না বলতে চাই তাহলে এখনই পরিচয় করে দেওয়া উচিত, কারণ বেশি কথাটা আমি পরবর্তীতে বলবো। আড্ডায় আড্ডায় আমাদের সাথে রয়েছেন আমাদের ঢালিউড কুইন এবং একই সাথে যিনি আপনাদের ভালোবাসায় হয়ে উঠেছেন আমাদের সকলের প্রিয় অপু বিশ্বাস। অনেক অনেক শুভেচ্ছা অপু, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? খুবই ভালো আছি, দেখে খুব ভালো লাগছে। মানে মানে অ্যাজ ইউজুয়াল তুমি খুবই কালারফুল, বাট আজকে আরো বেশি কালারফুল মনে হচ্ছে। থ্যাংক ইউ। তো সময়টা তো আমাদের ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যখানেও তুমি আমাদেরকে সময় দিয়েছো। অ্যান্ড যদি জানতে চাই যে বর্তমান ব্যস্ততা আসলে কি নিয়েই যাচ্ছে? অ্যাকচুয়ালি বর্তমান ব্যস্ততা বলতে বুঝতেই পারছো শীতকাল, সো এই সময়টা আমাদের তো শো, ফটোশ্যুটগুলো, বিশেষ করে ব্রাইডাল শ্যুটগুলো খুব বেশি হয়, ওপেনিং সেরিমনিগুলোও বেশি হয়ে থাকে। মানে এখন মানুষটা নিজেকে এঙ্গেজ করতে পছন্দ করে এই সময়টা। তো এগুলো তো আমি বরাবরই অনেক বেশি করি, বাট এই সময়টা আরেকটু বেশি করছি। আর আমি জানি তুমি প্রশ্নটা করবা চলচ্চিত্র নিয়ে কি অবস্থা। এইটার জন্য ওয়েট করতে হবে, আমি আসলে নিজেকে অনেক বেশি চেঞ্জ করতে চাচ্ছি। মানে আচ্ছা। অপু বিশ্বাসের প্রতি যে দর্শকদের এক্সপেকটেশন, ওইটার জন্য আরও অনেকে চেঞ্জ করতে চাচ্ছি আমি। সো সিনেমার ব্যাপারটা আরও কিছুদিন পর আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তার মানে চলচ্চিত্রে আমরা তোমাকে দেখব, কিন্তু সেটার জন্য তুমি একটু সময় নিয়ে নিজেকে নতুনভাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছ। একদম। ওকে। নতুন বছর আসছে, সো নতুন বছর নিয়ে নতুন কোনো প্ল্যান কি আছে? আসলে আমার কাছে না প্রত্যেকটা দিন একই রকম লাগে, নতুন বছর মনে হয় না। শুধু ক্যালেন্ডারের পাতাটা হয়তো চেঞ্জ হয়, ডেট সময়টা চেঞ্জ হয়, আদারওয়াইজ আমার কাছে সব একই রকম লাগে। আমার জাস্ট খুব আনন্দের দিন একটাই লাগে, সেটা হচ্ছে আমার সন্তানের যখন বার্থডে হয়, সেদিন আমি রাতে ঘুমাতে পারি না। আমার কাছে মনে হয় কী করা উচিত বা কী করবো না, ও কিসে হ্যাপি থাকবে। অ্যান্ড ফিল করি ও যখন আসার সময় হয়েছিল, সেই সময়টা আমি আসলে কি ফিল হয়েছিল, ভালো মন্দ সব কিছু, ওই দিনটা আমার কাছে বিশেষ মনে হয়। তবে ব্যক্তিগতভাবে চাইবো যে যে পুরোনো বছরে আমাদের সকলের জীবনে যতটুকু দুঃখ কষ্ট ভুল ছিল, সেগুলো সব কিছু একদমই মুছে যাক। নতুন বছরটা যেন নতুনভাবে সুন্দর করে প্রত্যেকটা মানুষের জীবনে
সুন্দর কিছু বয়ে আনুক, এটাই চাইবো। বাহ, সুন্দর চাওয়া আসলে। হ্যাঁ, একা তো ভালো থাকা যায় না, সবাইকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকাটাই কিন্তু আনন্দের এবং ওইটাই একদম। উপভোগ্য। তো আমরাও চাই আমাদের আশেপাশে যাদেরকে আমরা চিনি বা যাদেরকে চিনিও না, কিন্তু সবার জীবনে যেন সুন্দর একটা সময় আসে, নতুন বছরটা যেন সুন্দর হয়। আচ্ছা, যেহেতু তুমি জয়ের কথা বললেই, জয় দিন দিন বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ, এবং আহ, জয় দেখতে অলমোস্ট আমাদের খান সাহেবের মতো বলতেই হবে। আহ, তোমার কি মনে হয় যে জয় যদি বড় হয়ে একদম বাবার মতো হয়, দেখতে অবিকল, তাহলে কি তুমি বেশি খুশি হবে, নাকি হয় না সরি। মায়েদেরকে বলতে হয় যে তোমার মতো দেখতে, মানে ছেলে মায়ের মতো সত্যি হয়েছে, বলতে গেলে কোনটা কি ভালো এই লাগবে? বিষয়টা নিয়ে ওর বাবার সাথে আমার এক প্রকার একটা খুনসুটি হয়, মানে তার সাইড থেকে বলে সে তো আমার মতো হয়েছে, আমি বলছি না আমার মতো হয়েছে। তো এই বিষয়টা আসলে দেখো, সন্তান তো বাবা মাকে ঘিরেই হয়। এটা আমার আমার শাশুড়ি যেমন বলে যে ওর যেমন হেয়ার, তারপর ওর বডি ল্যাঙ্গুয়েজ, তারপর কথা বলার টোন, ওর ভাবসাব সব কিছু অনেকটার বাবা পেয়েছে। আর গায়ের কালারটা, তারপর একটু ফেসে নিচের সাইডটা, মানে আমার শাশুড়ি এত সুন্দর ভেঙে এত গুছিয়ে বলে, আমি এতটা পারি না, উনি অনেক সুন্দর করে বলে এটা তোমার মতো পেয়েছে। তো উনি আসলে দুজনকে ব্যালেন্স করে। আর বেলা শেষে আমার কাছে মনে হয় যে না আমার ছেলে আমার মতো, ওর বাবা বলে না আমার ছেলে আমার মতো। তো ওই বিষয়টা আসলে ভালো লাগার বিষয়। সন্তান তো বাবা মা দুজনেরই। ডেফিনেটলি। আর সন্তানকে ঘিরে আসলে বাবা মার সব স্বপ্নগুলো বোধহয় পরবর্তীতে আবর্তিত হয়। একদম। একটা সময় শুধু আমরা নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আর এরপরের স্বপ্নগুলো হয় সন্তানকে নিয়ে দেখছি, সেখানে আমি আছি। এক্স্যাক্টলি। আচ্ছা, এবারে বলো যে ছেলে যেহেতু বড় হচ্ছে, ছেলেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? জয় কি হলে তোমার ভালো লাগবে? আমি সরি, আমি অ্যাকচুয়ালি অনেক প্রোগ্রামে বলেছি আমার ইচ্ছেও ডাক্তার হোক, আর এটার ইচ্ছে শক্তিটাই ছিল ওর নানুমার, মানে আমার মার ছিল। যেহেতু উনি নেই, এই পৃথিবীতে নেই, আমাদের কাছেই নেই, সো আমি চাইবো ওনার ইচ্ছে শক্তিটা পূরণ হোক। তারপরেও ওর বাবা বা ওরা সকলেই চান যে ওর বাবা যেহেতু একজন বাংলাদেশের সুপারস্টার এবং মেগা স্টার, তার ছেলে হয়তো সেটাই হোক, এটা তারা চান। এটা অ্যাকচুয়ালি তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, মানে ডক্টর কিন্তু নায়ক নয় কেন? আসলে আমি তো দেখো আমাদের ফ্যামিলিতে আমি নিজে ওর বাবাও, সো সেই জায়গা থেকে আমার মনে হয় কি আমরা তো হয়েছি, আমাদের পরিবারে যে যে জিনিসগুলো গ্যাপ আছে সেটা যদি আমার সন্তানদের মধ্য দিয়ে পূরণ হয় তাহলে খারাপ কিসে। সো যেমন আমি অনায়াসে বলতেই পারবো যে ওর বাবা বাংলাদেশ না, মানে আমার কাছে মনে হয় ওর বাবা গ্লোবালি সুপারস্টার। শাকিব খান আসলে গ্লোবাল সুপারস্টার। অপু বিশ্বাসকে টুকটাক কিছু মানুষ চেনেন। এখন আমার সন্তানটা যদি হয় একজন ডাক্তার, যেটা আমার চাওয়া, তাহলে যে ভালো লাগাটা বেড়ে যাবে। সর্বোপরি একটা কথা বলতে চাই, আব্রাম কি চায়, সে কি হতে চায়, আমি এই প্রায়োরিটিটা বেশি দিব যে ওর চাওয়াটা কিসে। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি আমাদের মানে সবাইকে মাথায় রাখতে হয়, বিকজ আমিও একটা ছেলেকে কিন্তু বড় করছি। তো দিন শেষে আমাদের স্বপ্ন যাই থাকুক না কেন, ওরা যখন বড় হতে ওদের থাকে ওদের চাওয়াটাকে আসলে ইচ্ছেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। রাইট অনেক বেশি দিতেও হয়। দ্বিতীয় ঠিক আছে, হয়। এখন যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু মনে আছে সায়েন্স কমার্স আর্টস বাবা মা ডিসাইড করে দিত তোমাকে এটা নিতে হবে। এক্স্যাক্টলি। বাট এখনকার বাচ্চারা হচ্ছে সে কি হতে চায় সে অনুযায়ী সাবজেক্ট চুজ করে একদম। নিয়েছে। আর যাই হোক, অনেকক্ষণ তো বাচ্চা নিয়ে কথা হলো, আবারও নিজেদের প্রসঙ্গে আসি। খুব রিসেন্টলি, মানে তুমি তো রেগুলারই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যাচ্ছ, বিভিন্ন অনলাইন পোর্টালে যাচ্ছ, যেখানে তোমার ইন্টারভিউজ হচ্ছে। সেটা হতে পারে হচ্ছে ডিজিটাল মাধ্যম অথবা টেলিভিশন মাধ্যম। সবসময় দেখি যে তুমি ইন্টারভিউ দিয়ে আসার পরে সেই ইন্টারভিউ নিয়ে কিছু না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, এবং খুব রিসেন্টলি তার ব্যতিক্রম হয়নি। যথারীতি আবারও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই যে বিষয়টা আসলে তুমি কি বলেছো আর কি উত্থাপন করা হয়েছে, কেন নেগেটিভ ইস্যুস নিয়ে অলওয়েজ নিউজ হয়, কেন পজিটিভটা নিয়ে হয় না? থ্যাংক ইউ শান্তা, তুমি খুব ভালো একটা পয়েন্ট ধরেছো। ফার্স্ট অফ অল একটা কথা বলবো যে আমি আমার সন্তান, আমার পরিবার সকলকে নিয়ে আমি সবসময় অনেক বেশি নিজেকে প্রাউড, গর্বের জায়গাটা রাখি। বেশ কিছুদিন আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, নারী উদ্যোক্তাদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, যেখানে আমার কাছে জানতেই চেয়েছিল যে কিছু কিছু ব্রোকেন নারীরা আছে, তাদেরকে নিয়ে আপনি কিছু বলবেন আপু। এটা তাদের
আমাকে নেওয়ার পেছনে এই কারণটাই ছিল। তো আমি বলেছি যে দেখেন, প্রত্যেকটা নারীর পেছনে, সাকসেসের পেছনে যেমন একটি পুরুষ থাকে, একটা নারীর সাকসেস হচ্ছে না ওটার পেছনে একটি পুরুষই থাকে, এটা যে যেভাবে দেখুক না কেন। তো ওই জায়গা থেকে আমি বলেছিলাম যে আজকে আমি অপবিশ্বাস হয়েছি, আমার পেছনে যে সাকসেস পুরুষটা সেটা কিন্তু আমার সন্তানের বাবা, আজকে সন্তানের বাবা, কিন্তু প্রথমে সে একজন নায়ক ছিল, স্বামী ছিল, সন্তানের বাবা। তো আমি এটা সবসময় এত গর্বের সাথে বলি, এবং আমার সিনেমা যখন রিলিজ হয়েছে লাল শাড়ি, তখনও কিন্তু আমি সব জায়গায় বলেছি যে আমার ফাইন্যান্সিয়ালিও হিডেনলি সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তো যে মানুষটা আমাকে এত ভালোবেসে, এত কেয়ার করে, একটা পরিবারের মানে একটা গার্জিয়ানশিপ করে আমাকে ইয়ে করেছে, সেটা সবসময় আমি বলবো। আবার ধরো কিছু সময় দুঃখ, ভালোবাসা, মেয়েরা তো একটু আবেগী, সে আবেগের জায়গা থেকেও ধরো অনেক জায়গায় অনেক অভিমান কিছু বলেছে, থাকবে। অভিমান। তবে যে স্পেসিফিক প্রোগ্রামটার কথা বলছো, আমি একটি কথাই বলবো যে কিছু মানুষটা হয়েছে কি আমার কথার ডেফ থাকে, ওনারা ক্লিয়ার করতে পারেননি, সেটাকে আসলে ওনারা নিজেরাও বোঝেননি, যারা এটা লিখেছেন বা লেখা ট্রাই করেছেন, মানে তুমি বলতে বা চেয়েছো যেটা একটা, কন্টেন্টটা but ক্রিয়েট করেছেন সেটাও। আর আমি যেটা বলতে চেয়েছি তোমাকে এক বাক্যে বলি, ওইটার সূত্র ধরেই আমি বলতে চেয়েছি যে আমাদের মাঝে মানে আমাদের আব্রামটা না থাকলে হয়তোবা আমি কোনো কিছু বলতাম না। কারণ তুমি জানো যে আমার লাইফে একটা বড় ডিজাস্টার আছে। আমি বেসিক্যালি ওই ডিজাস্টারকেই বলেছি যে এই ডিজাস্টার যে আমার পেছনে পিছু হাঁটে অলওয়েজ, এই ডিজাস্টারটাই হচ্ছে যে আমার সন্তানটা যেহেতু আমি নিয়েছি, আমি আড়ালে চলে গেছি, সেই যে একটা ফিল ইন দ্য গ্যাপ, ওই গ্যাপে ডিজাস্টার লাইফটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছে। তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না, আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে। আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম এবং এখনো আছে আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টাকে মানুষ বুঝতে ভুল করেছে, হয়তো বা আমার বোঝানোর ভুল ছিল। হ্যাঁ, So এটাই আমি আসলে মানুষ বলে একভাবে, যিনি শুনছেন সে কিভাবে শুনছে সেটাও খুব Exactly. গুরুত্বপূর্ণ। বা যারা লিখছেন তারা হয়তো লেখার মানে আমি জন্যই লিখছেন, আবার একেবারে content বাংলা দরকার। ভাষায় বলি, এত ঘুরিয়ে না বলে, যে আমার আব্রামের কারণেই তো ডিজাস্টার স্টার্টিং। তো আমি তাই সেই ডিজাস্টারটাকে আমি আমার যোগ্য মনে করি না, যে যদি আব্রামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না। দ্যাটস ইট। বাট আমি আমার সন্তানের পরিবার সহকারে আই এম সো হ্যাপি। অ্যান্ড আমি আল্লাহ তাআলার কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে আমি ব্লেসিং যে আমি আমার সন্তানের এত ভালো একটা পরিবার পেয়েছি, যেখানে আমার বাবা মা, আমার ফ্যামিলির গ্যাপটা আমি আজকে অবধি বুঝতে পারি না। কারণ একজন সন্তানকে বড় করতে হলে আসলে শুধুমাত্র মায়ের আদর না, তার পরিবারের অন্যান্য যারা সদস্য আমি রয়েছে, একটা বাবা তো বাক্যে বলবো যে definitely। আমার বাচ্চা শুধু তার বাবা না, তার বাবার ফুল ফ্যামিলিকে পায়, এবং তারা এত ভালোবাসে, এবং পাশাপাশি আমাকে যে পরিমাণ আদরটা করে, আমি অনেক লাকি একটা মেয়ে যে আসলে ওই ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে পেরেছে। আমি সো লাকি। তুমি দেখবে এই কথা নিয়ে অনেক ট্রিপল মিনিং বের করবে, বাট বেলা শেষে হয় কি জানো তো, পরিবার তো আমার কাছে আপন। আমি তো মানুষকে বোঝাতে যাই না। যদি আমি চিত্রনায়িকা না হতাম তাহলে আমি প্রয়োজন বোধ করতাম না যে আমি দর্শকদেরকে বোঝাতে যাবো আমার পারিবারিক ইস্যুসটা। যেহেতু আমি একজন অপবিশ্বাস, আমার প্রতি আমার ফ্যান ফলোয়ার হেটার্স যারাই বলো একটা এক্সপেকটেশন থাকে জানার ইচ্ছা শক্তির, দ্যাটস ওয়াই বলা। আদারওয়াইজ আমি এটা মনেই করি না যে আমার এটা শেয়ার করার দরকার আছে। ইটস ট্রু, মানে শিল্পীদের একটা দায়বদ্ধতা থাকে। মানে সবার আগে যদি বলতে হয় যে যারা আমাদেরকে ভালোবাসে তারা যেন আসলে আমাদেরকে কখনো ভুল না বোঝেন, বিকজ দিন Exactly. শেষে তাদের জন্যই তো আমরা, এবং আমরা Exactly. চাই আমাদের পজিটিভ বিষয়গুলোই তাদের কাছে সবসময় আসুক, এবং আমরা নেগেটিভ হতেও চাই না। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমাকে বলো, সেটা হচ্ছে যখন তুমি কোথাও যাও, তোমাকে মানে আমি দেখেছি কোনো না কোনোভাবে উস্কে দিয়ে এমন কিছু মানে কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করা হয় যেটার উত্তর দিতে গেলে আসলে তুমি একটু রেগে যাও, ইমোশনাল হয়ে যাও। আর স্বাভাবিক, তুমি যেটাকে অপছন্দ করো সেটা যখন বারবার তোমার সামনে উত্থাপন করা হবে, মাথা একটু গরম হবেই। সো মানে নিজেকে কিভাবে কন্ট্রোল করার চেষ্টা করো, বা হয় না আমি নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করি, বা ভাবি এটা আমি বলবো না, বা এটা আমি করবো না, কিন্তু কন্ট্রোলটা থাকে না। সো ওই জায়গাটা আসলে কিভাবে এখন মেনটেন করার চেষ্টা করছো?
অ্যাকচুয়ালি দেখো বাচ্চা তো বড় হচ্ছে ডে বাই ডে। আমি তো অন্যান্য মানুষের মতো কোনো কিছু করব না যেটা করে আমার সন্তান ছোট হয়। আমার নিশ্চয়ই ধরো বাথরুম ইস্যু বা বাথরুম নিয়ে একটা কোনো বড় একটা কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে, সেই মাটা তো আর আমি হতে পারবো না। তো ওই জায়গা থেকে ব্যক্তিগত জীবনগুলো আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের কিন্তু আলোচনা করলে একই রকমই চলে আসে। যে হেটার্স মেয়েরাও আমাকে নিয়ে লেখেন না, তারা হয়তো কন্টেন্ট করে, কিন্তু খেয়াল করে দেখো যে তারাও কিন্তু বেলা শেষে একটা মেয়ে। আমি যে ব্যাপারটাকে অলওয়েজ এক্সপ্রেস করার চেষ্টা করি দুঃখের জায়গা থেকে, ফিলিংসের জায়গা থেকে, যে আমার একটা সাজানো জিনিসটা কেন কেন ব্রোকেন হয়ে গেল। তো ওই জায়গাটা আসলে হয় কি সামটাইম আমি ধরে রাখতে পারি না, ইমোশন ধরে রাখতে পারি না, মেয়ে মানুষ তো ফিলিংসটা ধরে রাখতে পারি না, কারণ হাতে গড়া জিনিস তো সব কিছু একদম হাতে গড়া। তো এটা থাকে না। তবে সামটাইম মনে হয় যে আমি যদি কথাটা অন্যভাবে বলি, এই যে যেমন এটা আমি বলেছি একটা মানুষ নিচ্ছে অন্যভাবে, যদিও আমার নিজের মানুষরা জানে যে আমি কি বা কি না কি, সেটা হয়তো দরকার নেই, কিন্তু আমার তো একটা দায়বদ্ধতাও কাজ করে দর্শকদের কাছে যে আমার ভালো লাগাটা আসলে তাদের কাছে পজিটিভলি পৌঁছাচ্ছে কিনা, বা আমি যা বলতে চাচ্ছি সেটা তারা বুঝতে চেষ্টা করছে কিনা। তো সেই জায়গা থেকে আসলে মাঝে মাঝে কন্ট্রোল করতে হয়। বাট অ্যাজ এ হিউম্যান আমার তো রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট সবই আছে। বেলা শেষে অভিনয় করার পেছনেও তো আমি একটা মানুষ, এবং সেখানেও তো আমার ইমোশনটা কাজ করে। আমারও তো 8-10টা মেয়ের মতো করে ভালো লাগা মন্দ লাগাটা কাজ করে। আমার একটা সুন্দর সাজানো জিনিসটাকে নষ্ট করা হয়েছে বা নষ্ট করেছে, সেটা খুব চালাকির সাথে মানুষের কাছে প্রেজেন্ট করছে, তো এই দুঃখটাও তো আমার লাগে। তারপরেও চিন্তা করি যে থাক, এমন কিছু করা যাবে না, কারণ আফটারঅল আমি আবার একটা মা, আমার সন্তানের একটা সোসাইটি আছে, সেখানে তাকে যেতে হয়। কথা আমি যত বলবো তত বাড়বে, আর যত বাড়বে সেটা তত সোশ্যাল মিডিয়াতে আসবে, যত সোশ্যাল মিডিয়াতে আসবে আমার সন্তানের কাছে গিয়ে পৌঁছাবে। যার কারণে নিজেকে সেলফ কন্ট্রোল করি। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি একটা জিনিস আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ, আমার পক্ষ থেকে এমন কোনো ভাইবস যেন না আসে যেটা আমার সন্তান ইফেক্টেড হবে, লাইক ধরো বাথরুম ইস্যুস, এইরকম যেন ব্যাড ভাইবসটা না আসে। সো অ্যাকচুয়ালি নিজেকে আরো বেশি কন্ট্রোল করতে হবে, এন্ড আই থিংক এই এক্স্যাক্টলি। কন্ট্রোলের জন্য তোমাকে এবং বলে না ভাষাগত আরো মেডিটেশন অনেক করা। আমাকে ভাষাগত অনেক কন্ট্রোল করতে হবে। দেখো হয় কি, আমি না অনেক সরল সরল মানুষ, তো তুমি জানো খুব কাছে থেকে। আমার আমার যখন মনে হচ্ছে যে আমাকে নিয়ে একটা বাজে কিছু করে ফেলেছে, তাকে নিয়ে কেউ কিছু বলছে, আমি নিতে পারি না। কেন কেন ওকে, বলবে? তুমি বললে যে তুমি খুব ভালো করে জানো বা তোমার সাথে শেয়ার করি, এই বিষয়টা আসলে বলো যে এই যে বললে তুমি ভালো করে জানো, এই জায়গাটা কেন বললে? তোমার সাথে আমার দীর্ঘ অনেক বছরের, প্রায় এক যুগের কাছাকাছি আমাদের পরিচয়। মানে জয়, আর তুমি কনসিভ করার আগেই তোমার সাথে আমার পরিচয় হয়েছে এক্স্যাক্টলি, এবং খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে একদম। গেছিল প্রথম দিনই। তো সেই জায়গা থেকে আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে তুমি আমার অনেক ভালো বন্ধু, যেটা আমরা ইয়ার্কি করে বান্ধবী বান্ধবী বলি। তো বন্ধুত্ব জায়গাটা এমন একটা জায়গা না যে যেখানে তোমার মানে নিঃসন্দেহে সবকিছু শেয়ার করা যায়, বলা যায়। মানে তো যেখানে আসলে কোনো কিছু ফিল্টার করে বলতে হয় না, মন এক্স্যাক্টলি, খুলে কথা বলা তো যায়। সেই জায়গা থেকে আমি যতটুকু জানি তুমি আমার সবকিছুই জানো। অলমোস্ট, এই যে বললে তুমি আমার বন্ধু বা বান্ধবী বা আমি তোমার সবকিছু জানি, শেয়ার করা যায়, আমাকে কিন্তু প্রচুর গালি খেতে হয়। তাই তুমি জানো কিনা সোশ্যাল মিডিয়াতে, ইভেন তো আজকের এই আয়োজনও কিন্তু দেখা যাবে ছোট ছোট ভিডিও ক্লিপ করে এক একজন শেয়ার করবে এবং আমাকে প্রচুর আজে বাজে দেখো কমেন্ট এটা করে। তোমাকে যারা করে এটা স্পেসিফিক একটা মহল করে এবং করানো হয়। তো এটা আসলে লাভ কি তাতে? আসলে কি মানে উপকৃত হয়েছেন বা হচ্ছে? এটা একটা জাস্ট নোংরামি ছাড়া কিছুই না। হ্যাঁ, মানে পার্সোনালি তোমাকে কেউ অপছন্দ করতেই পারে, করতেই আমাকেও পারে। করতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন বাজে এটা মন্তব্য একটা করা, মহল করা, এবং বুঝছো? বিশেষ করে মেয়েরা যখন করে, মানে ইটস লাইক ও মাই গড, মানে হাউ দে কুড ডু দ্যাট। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে মানে সামনে গেলেও একটা লাথি, পেছনে গেলেও লাথি, ডানে গেলেও একটা ঘুষা, বাঁয়ে গেলেও একটা ঘুষা। তুমি হাঁটবা কি? মানে দেখতে যাকে ভালো লাগে না তার চলন বেঁকা। কিন্তু আমার প্রশ্ন, যারা এই বিষয়টা প্রেজেন্ট করতে চায়, আমি যদি তাদেরকে বলি যে তাদের আবির্ভাবটা কেন আমার মাঝে, আমার সংসার, এভরিথিং সব কিছু, তাই না? এটা তো আসলে একদমই মনে হয় না যে উড়ে এসে জুড়ে বসা বা কাবাব মে হাড্ডি, যে কিছু কিছু ওয়ার্ডগুলো থাকে,
আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিষয়গুলো যখন আসে, কেউ ভিডিওস পোস্ট করছে বা তোমার একটা ছবি বা তোমার একটা ভিডিও বা একটা হাসির ক্লিপ, যে কোনো কিছু নিয়ে যখন বাজে মন্তব্য করে, তখন কি তুমি কখনো যে ওখানে রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করো? একদমই বোধ করি না, কারণ আমার চোখে ওরকম পড়েও না। কখনো খারাপ লাগে না? না, আমার ওখানে পড়েও না, কারণ এইসব আলতু ফালতু জিনিসগুলো আমি একটু অ্যাভয়েড করি, কারণ ওটা টাইম আমার নাই। আমি অনেক আচ্ছা। বিজি, আমাকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে, সন্তানের পরিবারকে নিয়ে, অনেক কিছু নিয়ে, অনেক কিছু এখন ধর আমি চাইলেও অ্যাকচুয়ালি স্ক্রিনে নেগেটিভ বলবো না। জিনিসগুলোকে তুমি অ্যাভয়েড করতে চাচ্ছ যে দেখবো 100%, না। কারণ নেগেটিভ মানুষ অলওয়েজ নেগেটিভ থিঙ্কিং করবে, এবং এটা তাদের উদ্দেশ্যই থাকে। যেমনটা Okay. আমার লাইফে আসাটাও একটা উদ্দেশ্য পরায়ণ। সো উদ্দেশ্য ব্যক্তিকে নিয়ে তুমি আর কি থিঙ্কিং করতে এগুলো পারো? কি অ্যাকচুয়ালি তোমার লাইফ লেসন, যে আগে যে ভুলগুলো করেছি, নেগেটিভিটি অনেক শুনেছি, অনেক দেখেছি এবং ওইটা খুব বাজে একটা রিঅ্যাক্ট এটা আমি করেছি? আমার বাচ্চার ফ্যামিলি থেকে স্ট্রেট বলা আছে, তুমি এগুলো দেখো কেন, তুমি Okay. প্রয়োজন ফিল করো? বলছে না, তো দ্যাটস ইট। রাইট, সো যেহেতু আমরা অলওয়েজ আছি। প্রায়োরিটি আমার, এখন আমার এভরিথিং, সমস্ত প্রায়োরিটি মিলে আমার সন্তান, সন্তানের পরিবার, দ্যাটস ইট। বাও। আচ্ছা, এবারে অনেক নেগেটিভ থেকে বেরিয়ে এসে একটু পজিটিভ কথায় আসতে চাই। খুব রিসেন্টলি আমরা দেখলাম নতুন একটা গান, যেখানে পূজা চেরি দুর্দান্ত নেচেছে এবং গানটা ইটস কল আইটেম সং। Item song। কিন্তু খুবই সুন্দর লেগেছে পূজাকে, এবং তুমি এটাকে শেয়ার করে অ্যাপ্রিসিয়েটও করেছো। লিখেছো আমার ছোট বোন। সো আমি যদিও জানি যে পূজা চেরির সাথে তোমার সম্পর্কটা বরাবরই সবসময় ভালো এবং তুমি ওকে খুবই আদর করো, স্নেহ করো, কিন্তু যখন আমরা দেখেছি পূজা চেরি শাকিব খানের সাথে মুভি করছে এবং ব্যাক টু ব্যাক হিট হলো মুভিগুলো, তখন কিন্তু পূজাকে নিয়েও মানুষ অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেছে এবং বলেছে যে তুমি পছন্দ ওই যে করো না। তোমার নেগেটিভ এনার্জি আবার ওর উপর ভর পড়েছে। তুমি খেয়াল করো, নেগেটিভ এনার্জির কারণে পূজার সাথে আমি যতটুকু শুনেছিলাম, সাকিবের 2-3টা কাজ ছিল ব্যাক টু ব্যাক। এই নেগেটিভ এনার্জি তার কি কারিশমা আমি জানি না, মানে হিপনোটাইজটা কি, এটা স্বয়ংত আল্লাহ পাক মানুষকে কেন এটা সহযোগিতা করবে জানি না। তো সেই জায়গা থেকে এত সুন্দর একটা, মানে ব্রাইট একটা হচ্ছে গিয়ে কি বলে ক্যারিয়ার, নেগেটিভ এনার্জি নষ্ট করে দিয়েছে। শুধু শুধু সাকিব পেলে পূজাকে দিয়ে কথা বলে, দেখো জুটিটা কিন্তু খুবই খুবই অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড, এবং লাস্ট তো মানে হারলাইনে কাজ করছে এখন পূজা, এটা নিয়ে কনফিউজ ছিল। স্টেট বলছে কেন না, হ্যাঁ তুমি তুমি বাংলাদেশ ছাড়িয়ে শাকিব খানকে, মানে আমার পক্ষ থেকে অবশ্যই আমি তার একজন ওয়েল উইশার, কাছের মানুষ, আমি বলছি তুমি বাংলাদেশ ছাড়িয়ে তুমি গ্লোবালি কাজ করছো। তুমি যেখানে দুবাইয়ে গোল্ডেন কার্ড ভিসা পেয়েছো, এটা সিলেক্টিভ লোকদেরকে দেওয়া হয়, সবাইকে নয়। সবাইকে নয়। নাম্বার 2, যে কলকাতা একটা সময়, আমি ডিরেক্টলি বলবো, ওপার বাংলার অনেক আর্টিস্ট আমাদেরকে না একটু নেগেটিভলি দেখে, ও বাংলাদেশের আর্টিস্ট, এটা আমি অন স্ক্রিনে একটা বলছি। সময়ের পর থেকে, হ্যাঁ। তার আগে আবার আমাদের বাংলা চলচ্চিত্রের সবাইকে নিয়ে যে একটা স্পেশাল ক্যারেক্টার করার জন্য কিন্তু তাদের অনেক সাধনা হ্যাঁ, করতে আজকে হয়েছে। সেখানে কিন্তু সে সাকসেস, মুম্বাইতে কাজ করছে, এবং বাংলা ইন্ডাস্ট্রির একটা মহল কিন্তু অনেক সময় তাকে বলেছিল যে তুমি অন্যান্য জায়গায় কাজ করছো। তো তার উদ্দেশ্যটাই ছিল ইন্ডাস্ট্রিটাকে একটা ভালো জায়গায় প্রেজেন্ট করা, এটা সে বরাবরই বলে এসেছে। তো এখন সেই প্লেস বা সাকসেসের জায়গাটা তার চলে এসেছে, তো তখন আমি ওকে বলেছি যে কেন নিবা না, তুমি সবাইকে নিয়ে কাজ করবা, তুমি একটু নায়ক। এবং আমরা সরাসরি পূজাকে নিয়ে তার প্রশংসাও শুনেছি। হ্যাঁ, এবং এর পরবর্তী সময় যে তারা যখন তাদের খুনসুটি দেখি না, আমি রিয়েলি আমি অনেক হ্যাপি হই। আমার স্ক্রিনটা মনে হয় যে যদি আমার সুযোগ থাকতো আমি স্ক্রিনটা ধরে হয়তো বা শেয়ার দিতাম, কিন্তু এটা তখন হয়তো মানুষ বলবে যে বেশি আধিক্যতা দেখাচ্ছে। আমি মনে করি যে সাকিব অপু যেরকম একজন দাঁড়িয়ে গেছে সুপারহিট জুটি হিসেবে, যদি সাকিব পূজা কাজ করে, আমার বিশ্বাস খুব ভালো কাজ করতে পারবে। সো নতুন জুটিকে নিশ্চয়ই তোমার মানে শুভকামনা। হ্যাঁ, আমি আরো বেশ কয়েকটা প্রোগ্রামে বলেছি শান্তা, যে মানে শাকিব খানের সাথে স্ক্রিনে সবাইকে অসম্ভব সুন্দরী লাগে, যে কোনো নায়িকাকে আনডাউটলি, বাট কিছু জায়গায় থাকে না যে কেমিস্ট্রিটা না একটু অন্যরকম সৃষ্টি করেছে, যেমনটা আমার সাথে শাকিবকে মানুষ দেখেছিল। আমার তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওর সাথে এত কাজ করার পর, আমার কাছে আমার মনে হচ্ছে যে পূজার সাথে ওই কেমিস্ট্রিটা লাগছিল। এইটাকেই তোমার নেগেটিভ গোলই এনার্জি, দেখেছো তো তুমি না? হ্যাঁ আমি গোলই দেখেছি, ওইটাকেই নেগেটিভ এনার্জি একদম নেগেটিভিটি ছড়িয়ে দিয়েছে। আমার জীবন তো করেছে লাস্ট পূজার এত ভালো একটা ক্যারিয়ারে। তো আমি মনে করি যে দেখো, আমি একজন শিল্পী হয়ে এখন কথা বলছি, আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে এমনি শিল্পীর অভাব, সেখানে ভালো শিল্পীদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করবো। ডেফিনেটলি। আচ্ছা, যদি সাকিব এবং দিঘির জুটি হয় তাহলে কেমন হবে তোমার মনে হয়? এই বিষয় নিয়ে আমি কখনো ভেবে দেখিনি, কারণ দিঘি এত বলেছে যে
শাকিব খান আমার অমুক, শাকিব খান আমার তমুক, শাকিব এই সেই। তো একজন হিরোইনের কাছ থেকেই যদি এইরকম তুমি একটা ভাইবস পাও, তখন হয় কি স্ক্রিনে না ওটাই লাগে দেখতে। আচ্ছা, আমার কাছে ফিল হয়, কারণ আমি না একটা আর্টিস্টের বাচনের উপরে স্ক্রিনে দেখতে পাই। যেমন শাহরুখ খান কাজলকে আমার খুব ভালো লাগতো, কারণ আমরা জানতাম তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব ছিল, ভালো বন্ডিং ছিল। সো তাদের সিনেমা আমার অটোমেটিক্যালি স্ক্রিনে আসলে না ভালো লাগতো। এটা আসলে চোখের ভালো লাগা বা মনের একটা ফিল তৈরি হওয়া। তো দিঘিকে আমি অনেক জায়গায় শুনেছি অনেক কিছু, এটা আসলে আমি বলার বা কিছু নাই, এটা হয়তো যদি কেউ ডিরেক্টর বা কেউ নিতে চাই ভেরি গুড, কিন্তু আমার কাছে সামও পূজাকে ভালো লাগে। ওকে। সবাইকে ভালো লাগে, সবাই আমার বোন, আমি কাউকে স্পেসিফিক বলবো না। তুমি পূজা বলেছো জন্য আমি পূজাটা না, বললাম। আমি অ্যাকচুয়ালি তুমি শেয়ার করলে সুন্দর, অ্যান্ড পূজার সাকিব অলরেডি কাজ করেছে, খুবই অ্যাকসেপ্টেড একটা জুটি হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা অলরেডি পেয়ে গেছে। সো এই জন্যই জিজ্ঞাসা করা। দরদ মুভি দেখেছো? দরদ বলতে পারি, দর্দ বলতে পারি, যেভাবেই হোক না কেন, বাংলা আর হিন্দি। আমি গান দেখেছি। আচ্ছা, আমি আসলে হলে যেয়ে দেখা হয়নি। হ্যাঁ, হলে গিয়ে দেখা হয়নি, এই কারণে দেখা হয়নি, সুযোগটা হয়ে ওঠেনি। আচ্ছা, গান তো দেখেছো। সোনালের সাথে শাকিব খানের কেমিস্ট্রিটা কেমন ছিল? আমার তো ওই সিনটা খুব ভালো লেগেছে, ঝাল খাওয়ার পর। আচ্ছা, সোনালকে কেমন লাগে সেটা বলো। খুবই দারুণ। অফকোর্স উনি বলিউডে একটা ভালো জায়গা হোল্ড করে। আর শাকিব, আমি জানি না, শাকিবকে মাঝে মাঝে দেখলে আমার অবাক লাগে, যেমন এই মানুষটাকে চিনি আমি, কিভাবে এত বড় বড় জায়গাগুলোকে নিজেকে মানিয়ে নেয়। মানে সিরিয়াসলি, মানে আমার রিয়েলি সামটাইম প্রাউড হয় যে আমি তার খুব কাছের মানুষ, পরিবারের একজন, এটা ভাল লাগে। মানে এটা খুব প্রাউডের সাথে বলতে ভাল লাগে। তো এত মানিয়েছে দুজনকে, এবং ওর অ্যাক্টিং লেভেলটা জাস্ট ওয়াও। হ্যাঁ, নিজেকে যে কোনো চরিত্রের সাথে এখন আসলে এত সুন্দরভাবে মানিয়ে নেয়, এবং আমরা আসলে এমন একজন সুপারস্টার, এমন একজন মেগাস্টারকেই আমাদের বাংলাদেশে চেয়েছি, যিনি আসলে শুধুমাত্র নামে নয়, তার প্রত্যেকটা চরিত্র দিয়ে মানুষের মনে জায়গা করে নিবে। দুলু মিয়াকে সবার মনে থাকবে, তুফানকে সবার সাকিবের মনে কিন্তু একটা থাকবে। বড় ব্যাপার হচ্ছে সাকিবের যে তোমার আমি জানি না আমার এই কথাটা আবার কোথাও কপি হবে কিনা, আই ডোন্ট নো, এটা আমি কোট করেই বলছি যে আবার কপি হবে কিনা, এটা জানার কথা না। ওর যে দাদি আছেন, ওর দাদি তো অপরূপা সুন্দরী ছিলেন, অপরূপা সুন্দরী, যার নামই জান্নাত, যেটা দিয়ে ওর মোবাইলে বাসাটা করা। আচ্ছা, আর শাকিব খান যত কাজ থাকুক, শুটিং শেষ করে হলেও উইকেন্ডে একবার দৌড়ে তার দাদির সাথে দেখা করতে যেতেন। এবং আচ্ছা। আমার লাইফে মনে হচ্ছে যে পৃথিবীতে সুন্দরী কাকে বলে, যেমন চোখ তেমন চুল। ওর দাদি ওকে অনেক দোয়া করেছিল, বলেছিল যে দাদা, তুমি হচ্ছে একদিন অনেক বড় মানে রাজপুত্র হবা, এবং তুমি একদম একটা রাজ্যর রাজা হবা, লাইক এইরকম করে তাকে বলতো। আচ্ছা, তো দাদি নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আসলেই দাদা দাদির ব্লেসিংটা প্রত্যেকটা নাতির আসলে থেকে যায়। তো ডেফিনেটলি। আমি যখন ওর সাকসেসগুলো দেখি না, আমার কাছে জাস্ট মনে পড়ে যে উনি তো এই কথা বলেছেন আর আমি শুনেছি, সিরিয়াসলি। বরবাদের ফার্স্ট লুক দেখেছো? বরবাদের, হ্যাঁ, কেমন লেগেছে? আমি শুটেই দেখেছিলাম। তখন আমি বলেছিলাম এটা কি সত্যি, আমি জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না যে মানে এটা কি করে সম্ভব। টোটালি ডিফারেন্ট আরেকটা লুকে আমরা একদম, দেখতে পাচ্ছি, একদম। অ্যান্ড ক্রেজিনেস আমরা ফার্স্ট লুকে এবং তুমি দেখলাম। দেখেছো যে ওর লাস্ট 4টা সিনেমার 4টা লুক এটা Totally different. কোনো ম্যাচ করে না। দ্যাট ইজ একদম। কল শাকিব খান। ইয়েস, অ্যান্ড হি ওয়াজ সো হ্যাপি যখন ফার্স্ট লুকটা দেখানো হলো। মানে চোখে মুখে বোঝা যাচ্ছিল যে এই ফিল্মটা নিয়েও তার এক্সপেকটেশন অনেক হাই, অ্যান্ড নতুন কিছু একটা হতে যাচ্ছে। মানে একজন ইনশাআল্লাহ। শিল্পীর আত্মতৃপ্তির যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু চোখে মুখে ফুটে একদম। উঠতে দেখেছি। এবারে আবারও সেই কন্ট্রোভার্সিয়াল একটা টপিকেই চলে আসতে চাই, কারণ আমি চাই তুমি আসলে বিষয়গুলো ক্লিয়ার করো। খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি তোমার যারা কোরিওগ্রাফার আছেন বা যাদের সাথে তোমার রেগুলার বিভিন্ন ইভেন্ট করা হয় বা তোমার অর্গানাইজার, তাদের সাথে তুমি যাকে অপছন্দ করো, যার সাথে তোমার পারিবারিক একটা দ্বন্দ্ব আছে, এবং যেটাকে ঘিরেই আসলে যে বলো না লাইফে অনেক ডিজাস্টার, সো সেটাকে আসলে তুমি কিভাবে দেখছো যে তোমারই কোরিওগ্রাফার যাদের সাথে তুমি নিয়মিত কাজ দেখো, করো? তারা তারা তাদের মতো কাজ করবে, এই বিষয়ে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। কাজের জায়গাটা আসলে এটা একান্তই নিজস্ব মানুষের, এটা তোমার ক্যারিয়ার, তুমি কিভাবে কি করবা, আমি কি করবো, এটা একান্ত আমাদের ব্যক্তি জায়গা। এটা আমি মনে করি যে এখানে
পরিবারের যে কোনো মানুষই ইনভলভ হতে চাইলেও হবে না, কারণ আমার কেরিয়ারের কোনটা বেটার না এটা আমিই ভালো জানি, নাম্বার ওয়ান। কিন্তু হয় কি, সম্পর্ক জায়গা থেকে না একটা অধিকার তৈরি হয়, এটা যেভাবেই বলো। তো ওই জায়গা থেকে তারা যেটা করছে ওইভাবে আমি এত নেগেটিভ দেখছি না, কারণ আমারও চেঞ্জের দরকার আছে, আমারও আমার কেরিয়ারের জায়গাটা একটু সুন্দর প্রেজেন্টেশনের দরকার আছে। আমিও ফিল করেছি ইয়েস ফাইন, আমি আমার মতো কাজ করি, তারাও চেঞ্জের দরকার আছে। তবে যেটা হয়েছে কি, মানে মানুষ তাদেরকে নেগেটিভভাবে নিচ্ছে, বা তারা তোমার হয়তো বা ওটাকে কি বলে স্বার্থপর বা কিছু একটা এরকম একটা তাদেরকে দেখছে। তবে আমি তোমার এই প্রোগ্রামের মধ্যে দিয়ে বলতে চাই যে দেখো, প্রত্যেকটা মানুষই তার ভালো কাজ করবে বা তাদের কেরিয়ার কিভাবে গোছাবে, এটা সেই মানুষগুলোর চিন্তা ভাবনা বা সেই মানুষগুলোর প্রেজেন্টেশন, সেখানে আমার ঢোকার কিছু নেই। তারা যেটা করছে ভালো মনে করেছে ওয়েলকাম অলওয়েজ, আমার এই জায়গায় কোনো সে নাই, বাট আমি আমার চেঞ্জেসটা চেয়েছি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, সো এটাও ক্লিয়ার হয়ে গেল, কারণ অনেকেই ভেবে থাকে যে মেবি তোমার সাথে এখন সম্পর্কটা না, না, খারাপ, না, এটা ভুল সো কথা। দ্যাট ইচ্ছাকৃতভাবে মানে তোমার সাথে যার দ্বন্দ্ব তাকে নিয়ে কাজ করা হচ্ছে, সো এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। অপু বিশ্বাসের সোশ্যাল মিডিয়াটা এখন আমি একটু ঘেটে দেখব, ইন এ সেন্স তোমার বিভিন্ন ছবি থাকে, সেই ছবিতে পজিটিভ নেগেটিভ মজার মজার অনেক কমেন্ট থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু দেখতে চাই যে কে কি লিখেছে। তোমার পেজ দেখবো অর লাইক পার্সোনাল? আমার দেখো, তোমার হাতে ফোন, সো তুমি ওকে, আমি প্রথমে যেটা দেখতে পাচ্ছি, অপু বিশ্বাস 9 মিলিয়ন ফলোয়ার্স, হিউজ। আই থিঙ্ক তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভও অনেক পরে হয়েছো, ব্যাপারটা এমন না যে তুমি প্রথম থেকে খুব বেশি অ্যাক্টিভ ছিলে অর লাইক এটা নিয়ে সিরিয়াস ছিলে। সো 9 মিলিয়ন, এটা অনেক। 2-3 আগে তুমি ছবি পোস্ট করেছো নতুন একটা লুকের, ব্ল্যাক কালার একটা ড্রেসের, একটু দেখি। একজন খুব মজার একটা কথা লিখেছেন, সতীনকে এখনই কমেন্ট করে আসলাম, তুমি কিন্তু আমার ক্রাশ আপু। তো একই মানুষ দুটো জায়গাতেই ফলো করছে, তোমার কি মনে হয় ফ্যান বেসটা আসলে এমনই হয়? ফ্যান বেসটা আসলে এমন হয় হয় তবে কিছু কিছু ফ্যান বেসটা আমি ক্রিয়েট করে দিয়েছি। ওকে, আরেকজন লিখেছেন, ভেরি বিউটিফুল ম্যাজিক্যাল লুক। থ্যাংক ইউ, এটাই চেয়েছি। ওই যে এবং একটু সে আগে কিন্তু তুমি যে একজন টপিকটা পুরুষ। ছিলে না, যে তাদের সাথে চেঞ্জ মানে দূরত্ব কেন বা কিছু, আসলে কিছুই না, কাজের জায়গাটা চেঞ্জ দরকার, দ্যাটস ইট। সো এখানে তুমি আমার যদি মনে হয় যে শান্তা, আমি ওই আর্টিস্টের সাথে কাজ 5টা করলে আমার জন্য বেটার কিছু আসছে, আমি তাই করব। ওকে, একজন লিখেছেন, আপনারা যা কিছুই বলেন না কেন এই অপু বিশ্বাসকে আমার খুব ভালো লাগে। তাই, থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ। হৃদয় আহমেদ, তুমি ইচ্ছা করলে তার সম্পর্কে কিছু বলতে পারো, কারণ এত সুন্দর একটা কমেন্ট আচ্ছা, করেছে। হৃদয় আহমেদ, আমি আসলে আপনাকে ওইভাবে চিনি না, তবে আপনি নিশ্চয়ই আমার ছবিতে গিয়ে কমেন্টস করেছেন। আমি এই প্রোগ্রামের মধ্য দিয়ে আপনাকে থ্যাংক ইউ, পাশাপাশি লাভ ইউ জানাই। ওকে, আমি অ্যাকচুয়ালি দেখছিলাম যে কেউ এখানে বিয়ের জন্য প্রপোজ করেছে কিনা, বিকজ আমরা দেখি নায়িকাদের জন্য সবাই অনেক বেশি আসলে দেখো, আমি পাগল না ওই থাকে। রকমই একটা নায়িকা, আমার প্রতি মানুষের ব্লেসিং সামটাইম আসে, অনেক সময় রাগ আসে, বাট যে বিষয়গুলো নায়িকাদের কেরিয়ারের সাথে অলওয়েজ ঘোরাঘুরি করে না, এটা আমার লাইফে কখনোই আসেনি। নট অনলি তোমার ফেসবুকে দেখবা বা ব্যক্তি জীবনে দেখবা, আইদার আমার কাজের জায়গায় দেখবা, আই এম সো ব্লেসড। আমাকে দেখলে মানুষ মায়া করে আর খুব রেগে যায়, হয়তো আমাকে খুব নেগেটিভ করবে। সে আচ্ছা, খুব সুন্দর একটা পেয়েছো কমেন্ট বিয়ের খবর পেয়েছি, আবার? সেটা হচ্ছে দিন দিন অপু বিশ্বাস এত সুন্দর হয়েছে, এর রহস্য কি বা কারণ কি, এটা একটু আমরাও ক্লিয়ার হতে চাই, আসলে রহস্যটা কি বলো। আসলে সৌন্দর্যের কিছুই নেই, আফটার মাদারের মধ্যে না আল্লাহ একটা ব্লেসিং সৌন্দর্য দিয়ে দেয়। আর যেটা হয়েছে যে আগে মেইনটেনেন্সটা বুঝতাম না, এখন করি। আর সর্বোপরি বলতে চাই যে তুমি খেয়াল করবা, আর একটু সৌন্দর্যের পেছনে কিন্তু সুন্দর মানুষদেরও অনেক বেশি সাপোর্ট থাকে, যদি পারিবারিকভাবে সেই সৌন্দর্যটা বহিঃপ্রকাশ পায় ব্যক্তি জীবনে, এটা একটা
গুড হরমোন ক্রিয়েট হয়, এটা কিন্তু মেডিকেল ইস্যুস। Yes. তুমি দেখবা যে তোমার আচ্ছা, সন্তান happy তোমাকে hormone অনেক যেটা লাভ, আসলে, হ্যাপি হরমোন, রাইট। সো এটা, আর পাশাপাশি অফকোর্স আমার দর্শকরা তো আমাকে অনেক বেশি সাপোর্ট করে। ওকে, সো দর্শকদের ভালোবাসা, জিমে যাচ্ছ, গুড ফুড খাচ্ছ, সবকিছু মিলিয়ে তোমার বডিতে ডোপামিন ক্রিয়েট হচ্ছে, সো এটা অ্যাকচুয়ালি তোমাকে হ্যাপি করছে। এক্স্যাক্টলি। খুব রিসেন্টলি দেখলাম অপু বিশ্বাস তার ইউটিউব চ্যানেলে হোস্টিং করছে, মানে আমার চেয়ারে অপু বিশ্বাস আর মেবি আমি কখনো গেস্ট হতেও পারি, বাট আপাতত দেখছি সব হচ্ছে ফিল্মের যারা ডিরেক্টর Exactly, হ্যাঁ, হ্যাঁ, তারা তোমার গেস্ট হয়ে আসছে। আচ্ছা, So, এখানে এটা রিজনটা কি? যেমন ধর আমি তোমাকে বলি, আমি তোমার সাথে দীর্ঘ 12 বছরের পথ চলাতে আমি দেখেছি যতটা প্রোগ্রামে এসেছি প্রায় 99.5% গেস্টই ছিল কিন্তু আর্টিস্ট, যাদের সম্বন্ধে তুমি অনায়াসে জানো। বাট আমার কাছে মনে হচ্ছে খুব অল্প সংখ্যক ডিরেক্টর, অল্প সংখ্যক সাংবাদিকদেরকে নিয়ে তুমি হয়তো বা জানতে পারো, রাইট? তুমি যে গেস্টগুলোকে দেখবা তার প্রত্যেকটা মানুষের কারণে আজকে আমি অপু বিশ্বাস, তাদের সাপোর্ট, তাদের স্নেহ, ভালোবাসা, কাজের দক্ষতা, সবকিছুর মধ্য দিয়ে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে না বন্ডিংটা কমে গেছে, যেটা খুব ইম্পর্টেন্ট। তা আমার কাছে মনে হয়েছে এই মানুষগুলো তো আমি কাছে থেকে দেখেছি, কারণ এক একটা ডিরেক্টরের সাথে আমি 4-5টা করে মুভি করেছি। আবার যে সাংবাদিকগুলো এসেছেন তারা আমাকে, আমার অনেক ব্যাড সিচুয়েশন গেছে, তারা তাদের লেখার তোকে মধ্য support দিয়ে, দিয়েছে। সাপোর্ট দিয়ে আমাকে একটা জায়গায় নিয়ে গেছে, যে এই যে মানুষগুলো আমাকে ভালোবেসেছে, তো আমি যতটা তাদেরকে কাছে থেকে চিনি ওটা হয়তো বা একজন প্রেজেন্টার হিসেবে তোমাকে জানতে হবে, আর আমি জানি। তো আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা আমার প্ল্যাটফর্ম এবং আমি তাদেরকে নিয়ে জানি, আমি কোনো মেকি কিছু ছিলাম না, জাস্ট নর্মাল। তারা গেস্ট ছিল, আমি হোস্ট ছিলাম, আমি জানি ভাইয়া কি খান, ভাইয়া কোথায় যান, ভাইয়া কি করেছেন, সব রিলেটিভগুলো আমি জানি, সেটাই আমি তাদের সাথে কানেক্ট করেছি। আর পাশাপাশি যেটা আমার চিন্তা ছিল যে আমাদের সিনেমায় তো আসলে বন্ডিংটা কমে গেছে, সো এই বন্ডিংয়ের বিষয়টা অনেক বেশি দরকার। তো আমাদের আড্ডার টেবিলেই কিন্তু সিনেমা তৈরি হতো, আড্ডার টেবিলেই কিন্তু আর্টিস্ট তৈরি হতো, আড্ডার টেবিলেই কিন্তু একটা লোকেশন সৃষ্টি হতো। তো এইটা না একদমই বলতে গেলে কমে গেছে, যার জন্য সিনেমার সংখ্যাও কিন্তু কমে গেছে। এখন হয়ে গেছে কি, মানুষ রুম টু রুম হয়ে গেছে। তো রুম টু রুম হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, যে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে গল্প, আর্টিস্ট দেখছে বা ডিরেক্টর দেখছে বা ওটার প্রিপারেশনটা দেখছে। কিন্তু আমাদের আগে ছিল কি, মানে ভিজুয়ালি, আচ্ছা হিরো আপনি চলে আসেন, আমি গল্প নিয়ে বসতেছি, এই ছোট্ট একটা শুধু আড্ডা দেওয়া। এবং দেখেছি আমি আমার প্রোগ্রামে এসে ওই অনেক পুরনো জার্নালিস্ট, অনেক পুরনো ডিরেক্টর দেখা হয়েছে, ভাই কথা হচ্ছে তাদের সাথে। ঠিক অনেক আগে, ধরো আজ থেকে 8-9 বছর আগে একটা সিনেমার সেটে দেখা হয়েছিল, চা খেতে গিয়ে পড়ে গেছে, ও চিনি বেশি দিয়েছে, চিনির জায়গায় লবণ দিয়েছে, এই যে একটা খুনসুটি ব্যাপারটা, আমি এটাই ক্রিয়েট করতে চেয়েছিলাম। এই জায়গা থেকে কি মনে হয় যে তোমারও ফিউচারে মানে কাজ করার জায়গাটা আরো বেশি সহজ হয়ে যাবে, 100%। কারণ সবার সাথে আবার কথা হচ্ছে, বন্ডিংটা তৈরি হচ্ছে? আমার যেটা মনে হয়েছে যে আমার এই বন্ডিংটা দরকার ছিল, এবং সকলের সাথে আমার কথা হয়, এবং তারা ওই প্রোগ্রামের পর থেকে আবার একটা ফোন কন্ট্রাক্টস নিয়েছে, তারা তাদের সাথে কথা বলেন, এটাই আমার আসলে এবং মূল লক্ষ্য তারাও ছিল। নিশ্চয়ই খুশি হয়েছে যে একজন চিত্রনায়িকা আমাদেরকে ইনভাইট করছে, ঠিক আছে, কথা বলবার জন্য। একদম। কারণ দিন শেষে সবাই কিন্তু সম্মান চায়, ভালোবাসা চায়। সো আই থিঙ্ক অপু বিশ্বাস সেই জিনিসটা তাদেরকে দেওয়ার চেষ্টা করছেন। এবারে একটু বলো, বিকজ আমি তো কিছুটা হলেও এটাকে কি বলবো, ইনসিকিউর, বিকজ অপু বিশ্বাস যদি হোস্ট হয়ে যায় ডেফিনেটলি আমাদের আগে অপু বিশ্বাসকেই ডাকা হবে। তো অ্যাক্টিং আর হোস্টিং কোনটা বেশি তুমি এনজয় করছো এই অফকোর্স মুহূর্তে? অ্যাক্টিং। হোস্টিংটা হচ্ছে তোমার, আমি আর একটা মানুষ সম্পর্কে আমার জানতে হয়, একটা মানুষ সম্বন্ধে রিসেন্টলি কিছু মাথায় রাখতে হয়, ভীষণ কষ্টের, এটা আমার পক্ষে সম্ভব না। আমি বললাম না তোমাকে, যে মানুষগুলো এসেছে তারা আমার অত্যন্ত কাছের, আমার সম্মানের, আমার শ্রদ্ধেয়ভাজন বড় ভাই সকলেই। দ্যাটস ওয়াই আমি খুব রিলেট করতে পেরেছি, আদারওয়াইজ আমার পক্ষে মরে গেলেও সম্ভব না। আমি অ্যাক্টিংয়ে ঠিক আছি। ওকে, যেহেতু অ্যাক্টিংয়ে ঠিক আছো, আমরা চাইবো অপু বিশ্বাসকে নিয়ে নতুন নতুন কাজ হোক। ইনশাআল্লাহ। যাদের সাথে তুমি অতীতে কাজ করেছিলে তারা নতুন করে আবার ভাবুক তোমাকে নিয়ে, তাহলে বোধহয় বোঝাপড়াটা অনেক ভালো হবে, কাজগুলো আমরা সুন্দরভাবে পাবো। একেবারে আসলে শেষের দিকে না, বাট আস্তে আস্তে তো আমাকে শেষের দিকে যেতে হবে। এবারে তোমাকে কিছু ঝটপট প্রশ্ন আমি করি, তুমিও আমাকে চটপট উত্তর দিও। প্রথম, যেহেতু রিসেন্টলি তোমার মুভি একটু কম যাচ্ছে, অনেকেই তোমাকে বলে তুমি ফিতা কাটা নায়িকা, এই বিষয়টা আসলে তুমি কিভাবে নাও? সবাই ফিতা কাটে, কিন্তু আমাকে নিয়ে কেন বলে? এটা কন্টেন্ট হিট হওয়ার জন্য।
আর এই বিষয়গুলোকে আমি কখনোই মানে আমলে এটা নিই কি না। মনে হয় যে ইচ্ছাকৃতভাবে বিষয়টাকে আসলে এটা আসলে কে উত্থাপন বলেছে, করা কারা হয়েছে? বলেছে, তাদের যোগ্যতাকে দেখা দরকার, আর আদৌ তারা এই বিষয়টাকে কিভাবে প্রেজেন্ট করছে। আর অপবিশ্বাস তো একটা ভাইরালের জায়গা, সো অপবিশ্বাসকে ঘিরে যে কেউ ভাইরাল হইতে চায়, এই জন্য ওটা আমার প্রবলেম নেই। তবে স্পেসিফিক যদি বলো, এইসব বিষয়ে আমার মাথা ব্যথা নেই, কারণ এটা আমার কাজের একটা পার্ট। But এই যে তুমি যখন কোথাও যাও কি পরিমাণ ক্রাউড হয়, আই স দ্যাট, ঠিক আছে? তো অপু বিশ্বাস যদি অপু বিশ্বাস না হতো তাহলে কি আসলে ওই ক্রাউডটা আসতো? এক্স্যাক্টলি। এবং আমাকে যোগ্য মনে করে বিধানে কিন্তু তারা এত টাকা খরচা করে আমাকে নিয়ে যায়, ফিতা কাটায় বা তাদের বিজনেসের জায়গাটা স্টার্টিং উদ্বোধন করে, করার জন্য উদ্বোধন করে। অ্যাকচুয়ালি। সো এটা আসলে অজ্ঞ মানুষরা এটা তৈরি করেছেন। আর অপবিশ্বাস নামটা জোরালো তো এটাই ইনাফ ভাইরালের জন্য বা কন্টেন্টের জন্য, দ্যাটস ইট, আর কিছুই না। অপু বিশ্বাস কত বড় গাদ্দার একটি মেয়ে, এই কথাটি জানালেন পরিচালক এবং প্রযোজক কাজল। কেন? আমি ওনাকে চিনি না। চেনো না? না, ওই একটা রংপুর কেমিক্যাল একটা প্রোগ্রাম ছিল, সরি, রংপুর কেমিক্যালের একটা বিজ্ঞাপন ছিল, তখন কথা হয়েছে। আমি ওনাকে চিনি না ঠিকঠাক ভাবে। মানে সে যেটা বলতে চাচ্ছে যে তার সাথে তোমার কাজের লজিক কথা কমিটমেন্ট ছিল। বলেছে, আমাকে আমার অ্যাডমিনরাও বলেছে। আমার কাছে ওদের মানে ডেসক্রিপশনে মনে হচ্ছে ইলজিক্যাল কথা, সো এটাতে আমার কথা বলার কিছু নেই। ফেসবুকে কি তুমি দেখেছো যে গত 2-3 দিন আগেই কিন্তু সে খুব তোমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে? ওই যে ভাইরাল, অপু বিশ্বাস ভাইরাল, দ্যাটস ইট। ওকে, সো অ্যাকচুয়ালি নিজেকে লাইমলাইটে এবং আনার সবচেয়ে জন্যই। বড় কথা, আমি যে তাদেরকে বা ফিতা কাটা বলো বা এই যে ওয়ার্ডটা বললা, সেই মানুষগুলো আসলে কতটুকু যোগ্য অর্জন করেছে যে আমি তাদেরকে ঘিরে এক্সপ্লেন করতে যাব। ওকে, সো ক্লিয়ার হয়ে গেল। আর আসলে তুমি বোধহয় দেখো না, সো আমি প্রশ্ন করছি আর তুমি খুব অবাক হচ্ছ। বাট এগুলো সব সোশ্যাল মিডিয়া থেকেই এসেছে। অপু বিশ্বাসের জন্য ইন্ডাস্ট্রি আজকে ধ্বংস, যা বললেন প্রযোজক সিমি কলি। কেন হঠাৎ করে প্রযোজকরা তোমার প্রতি এতটা মানে ক্ষুব্ধ কি হয়ে গেলেন? প্রযোজকরা? প্রযোজকরা কি? প্রযোজক তো আমিও লাল শাড়ি করেছি, আমি তো 100 সিনেমার হিরোইন, তাই না? এই বিষয় নিয়ে নো কমেন্টস। ওকে। শাকিব খান প্রতি শুক্রবার অপু বিশ্বাসের হাতে বিরিয়ানি খেতে আসে, ঘটনা কি সত্যি? এটা আমার ব্যক্তিগত। আচ্ছা, ওরকম বিরিয়ানি কি আমরা খেতে পারবো? তুমি তো ডায়েট করো। আমি চাইলে খেতে পারবো না। বিরিয়ানি খেতে কোনো ডায়েট নেই, ইউ নো। এটা বলো না, তুমি নিজেই খেতে চাও না। এবার বলো, তোমার সময়ের শাকিব খান আর বর্তমান শাকিব খান মানে কোনো কিছুর মানে কমতি অথবা বাড়তি কোনটা মনে হয়? আমার সময় শাকিব খান একটা সুইট চকলেট মানুষ ছিল। এখনকার সময় শাকিব খান হচ্ছে একজন গ্লোবাল সুপারস্টার, পাওয়ারফুল মানুষ, একটা ড্যাশিং একটা হিরো। ব্যক্তি শাকিব খানকে কতটা মিস করো? এই গ্লোবাল সুপারস্টারের জন্য কি ব্যক্তি শাকিব খান হারিয়ে গেছে না তেমনটাই আছে? বলতে পারো মাঝে গিয়েছিল হারিয়ে, আবার ঠিক আছে। আচ্ছা, আবার কামব্যাক করেছে। এত কিছু বলতে পারবো না। বলে না যে মানে জাহাজ যে ঘাটে একবার নোঙর ফেলে সে নাকি বারবার ফিরে আসে, কারণ হয়তোবা। সে জানে যে ওখানেই আমার নোঙরটা হচ্ছে স্থায়িত্ব পাবে বা ওটাই পারফেক্ট জায়গা। ব্যাপারটা কি ওরকম? হয়তোবা। বাট আমার সেই শুরু থেকে এই পর্যন্ত একই রকম ভালোবাসা, মাঝে একটু অভিমান ছিল, রাগ ছিল, বাট একই সবকিছু। এখন অভিমান রাগের পরে ভালোবাসা হলে নাকি ওটার ডেপথ আরো বেশি হয়, তাই? রোম্যান্স বেড়ে যায়, জানি না। অধিকার বেড়ে যায়। তো সেটা কি হয়েছে? এটা তো এখন তো নিজেদের, সো ইউ আর ব্লাশিং, ইউ নো, ইউ আর ব্লাশিং, মানে পিঙ্ক হয়ে গেছো। এতক্ষণ কিন্তু এটা ছিল না। তুমি না সত্যি, তো আমি জানি যে তুমি প্রশ্ন অ্যান্সার সবই জানো, এই জন্য তোমার বলতে সব সুবিধা। ও মাই So, একটু গড। করে বলো, আমরা মানে পর্দার নায়ক নায়িকার রোমান্টিকতা, রোম্যান্স তো সবসময় দেখি, কিন্তু পর্দার পেছনেও যে নায়ক নায়িকার একটা রোমান্টিক জীবন থাকে সেটা যদি একটু শুনি। না আসলে সত্যি বলতে গেলে কি, এত বেশি অ্যাক্টিং করা হয়, বাস্তব জীবনে ওরকম প্রেম ভালোবাসা কখনো বলাই হয় নাই, ডিরেক্ট তো বিয়ে করে ফেলছি। আচ্ছা, অপু বিশ্বাস খুব ভালো মিমিক্রি করতে পারে, হ্যাঁ এখনো বলছে হ্যাঁ পারি, ওকে। কিন্তু এখন আর করি না।
না, এই কারণে করি না, কারণ হচ্ছে দেখো এটা আমার ব্যক্তিত্বের সাথে যায় না। আমার ফ্যান ফলোয়ার আমাকে বুকে শেষ করে দেয়, মিমিক্রি করলে প্লিজ আপু আপনার কাছে রিকোয়েস্ট, আপনি এটা করেন না। আমি আসলে একটু ফান পছন্দ করি এবং আমি একটু খোলা পাতা, তো আমার কাছে না ওইরকম চাপা ক্রিমিনালি এগুলো ভাল লাগে না। Right, হাসাহাসি life টা তো খুবই simple। সিম্পল, হ্যাঁ। তা আমার ফ্যান ফলোয়ারদের পক্ষ থেকে বলা যে প্লিজ এটা আচ্ছা, আপনারা করেন না। আজকে আজকে একটু মজা করো, আমারই একটা মিমিক্রি করো, যাও, আমি কিছু বলবো না, and আমার ফ্যান ফলোয়ার্সরা কিছু বলবে না, উপস্থাপনা যেহেতু করো, সো আমাকে একটু মিমিক্রি করুক আজকে। না শান্তা, না, না, please, আমি please। সিরিয়াসলি মানে না, মিমিক্রিটা একদমই আমি আর করতে পারি না, মানে আমি আর ট্রাইও করি না। আর না, মিমিক্রি করতে হবে না, আমাকে কপি করো। আমি যদি একটু সিক, সো পারফেক্ট তোমার কণ্ঠটাও আসবে না, দ্যাটস ওয়াই। আচ্ছা, তাহলে তোমার অ্যাঙ্করিংটা একটু দেখি। আমি তোমার গেস্ট, আমাকে ইন্ট্রোডিউস করো। ওকে, এটা করতে পারি। হ্যাঁ। প্রিয় দর্শক, আমি অপু বিশ্বাস, আড্ডায়ত অপু বিশ্বাস প্রোগ্রামে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। এই কারণে, কারণ আমার সাথে আমি তো আছি, সাথে আছে আমার প্রিয় স্পেশাল গেস্ট, যার জন্য আপনারা পাগল থাকেন, কারণ স্ক্রিন খুললেই সে প্রথমেই বলে আমি শান্তা জাহান আছি আপনাদের সাথে। আজকে আমার স্পেশাল গেস্ট শান্তা জাহান। ও মাই গড, মানে আমি কিন্তু এখন আসলে ইনসিকিউর ফিল করছি। না 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 বন্ধু, একদমই না। মাই গড, আমি ওয়ান টেকে, ও মাই গড। আমি একটু পানি খাবো প্লিজ, পানি আছে কি? একদমই না। নো প্রবলেম। আশা করছি আপনারা যারা দেখছেন, যারা নতুন হোস্ট করছেন, তাদের জন্য অপু বিশ্বাস আছে রেডি, অ্যান্ড স্পেশাল কোনো আয়োজনে আমি মেবি তোমার গেস্ট হয়েও যাব। উপস্থাপকদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে কিন্তু আমি গ্র্যান্ড ফিনালেতে ছিলাম। Wow. এবং আমি দেখেছি মানুষ এত ভালো করতে পারে, এত চেঞ্জেস করতে পারে শান্তা, মানে তুমি না দেখলে বুঝতে পারতে না। That's true, অনেক ভালো that's করে, true। অনেক ভালো। আমিও দেখেছিলাম, তুমি খুব অ্যাপ্রিশিয়েট করেছিলে। একেবারেই শেষ পর্যায়ে আছি অপু, যদিও তুমি বলছো একটু সিক, কণ্ঠটা একটু নোজি হয়ে আছে, অ্যান্ড একটু মানে নোজি ভয়েসে গান শুনতে খুব ভালো লাগে, বিকজ ওইটা অ্যাকচুয়ালি সবচেয়ে সেক্সিয়েস্ট ভয়েস হয়। ও মাই গড, প্লিজ, যেহেতু মানুষের আমি ইচ্ছে করে শীতের দিনে ঠান্ডা লাগে নজি শোনো, করে আমি ফেলবে। দেখেছি তুমি দুষ্টু কোকিল একদম গেয়ে তুমি আরো হিট করে দিয়েছো, এমনিতেই গানটা হিট, তার উপরে অপু বিশ্বাস গেয়েছে, আরো হিট হয়েছে। তো আমরা একটু দুষ্টু কোকিলটাই তোমার কণ্ঠে শুনি না, না? আসলে আজকে আমার অবস্থা ভীষণই খারাপ। আমি ইনার থেকে যে আমি কথা বলছি, আমি খুব টেনশনে কথা বলছি, কারণ আমার কন্টিনিউ কথা বলতে পারছি না। আমি একটুতেই কেসে দিচ্ছি, মানে এত বেশি আমার ভয়েস নয়েজ হয়ে আছে। সো এইটা আর একদিনের জন্য ওঠানো থাকুক, কারণ বাংলা টিভি যে কোনো ভালো প্রোগ্রামগুলোতে আমাকে অতিথি করেন এবং আমাকে স্মরণ করেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, এবং এটা আমার ডিল থেকে গেল। ওকে, এভাবে করে বললে তো আর আসলে নতুন করে বলবার কিছু নেই। একটা গান আমরা তোমার কাছ থেকে শুনবো পরবর্তীতে, তার আগে অপুকে অনেক অনেক ধন্যবাদ আমি জানাবো, আসলে যেহেতু একেবারে শেষ প্রান্তে রয়েছি। ধন্যবাদ অপু, আবারও আসবে বাংলা টিভিতে, যে কোনো স্পেশাল আয়োজনে তো তোমাকে ছাড়া হবেই না। আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, নতুন কাজে তোমাকে পেতে চাই, এটাই হচ্ছে প্রত্যাশা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যান্ড বাংলা টিভির যত দর্শক আছেন, যারা অবশ্যই বাংলা টিভির প্রত্যেক দিন রেগুলার প্রোগ্রাম, স্পেশাল প্রোগ্রাম দেখেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমার এই প্রোগ্রামটা পজিটিভলি সুন্দরভাবে বুঝে দেখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অল টাইম ব্রেড তারায় তারায় অনুষ্ঠানের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা আড্ডা দিলাম আপনাদের প্রিয় শিল্পী ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাথে। এমন অনেক আড্ডায় আসলে অপু বিশ্বাস আর আমি কথা বলি, কিন্তু আজ অনেক ক্লিয়ার কাট বেশ কিছু কথা আপনাদেরকে অপু বিশ্বাস বলেছেন, যেটা আসলে একজন শিল্পী মেবি দায়বদ্ধতা থেকেই তার যারা ফ্যান ফলোয়ার্স রয়েছেন তাদের জন্য বলতে চান। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমাদের দুষ্টুমি, আমাদের সিরিয়াস কথা সব কিছু মিলিয়ে আজকের আয়োজন ছিল। আবারও দেখা হবে আপনাদের সাথে, আমার সাথে বাংলা টিভিতে অল টাইম ব্রেড তারায় তারায় অনুষ্ঠানে, কারণ আমি আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের একজন প্রিয় শিল্পীকে সাথে নিয়ে। সবাই ভালো থাকুন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।